ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা একটা নতুন টপিক সিপিআর কার্ডিওপালমোনারি রেসিসিটেশন। সিপিআর আরেকটা ফুল ফর্ম থাকে, সেটা হচ্ছে কাপল প্রোটেকশন রেট, ফ্যামিলি প্ল্যানিং এর একটা পার্ট। তো সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ইম্পর্টেন্ট ছোটো ছোটো অনেকগুলো কোয়েশ্চেন থাকে, ওটা আমরা আজকে ডিটেলস ডিসকাস করব। তো সিপিআর যখনই টার্মটা আসে তখন একটা জিনিস কমন আসে, এই দুটো ফার্স্ট এই দুটোর মাথায় আসে যে কোনটা, এটা কারেক্ট না এটা কারেক্ট। হ্যাঁ, তো এটা একটা বিগ কোশ্চেন। আর যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুসারে এটা কিছুটা চেঞ্জ আছে, ঠিক আছে? মানে আগে একটা ছিল, রিসেন্ট গাইডলাইন অনুসারে আরেকটা, ঠিক আছে? তো আমরা এগুলো সবগুলো ডিসকাস করবো, কোনটা কারেক্ট, ক্যাপ নাকি এবিসি, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন না সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং, কোনটা ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? তো এগুলো আমরা ডিটেইলস ডিসকাস করবো। তার আগে আমরা সিপিআর, তো সিপিআর শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে কি কার্ডিয়াক অ্যারেস্ট আর একটা হচ্ছে কি হার্ট অ্যাটাক। তো এটা একটা হার্ট অ্যাটাক আর একটা কার্ডিয়াক অ্যারেস্ট। এই দুটোর মিনিং কি? হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট সেম নাকি কোনো কিছু ডিফারেন্স আছে? হ্যাঁ, এখানে একটার মধ্যে কি ইলেকট্রিক্যাল কন্ডাকশন, ইলেকট্রিক্যাল কন্ডাকশন ফেলিউর, আর এটার মধ্যে কি সার্কুলেশন ফেলিউর। সার্কুলেশন ফেলিউর due to narrow blood vessel। তো ইলেকট্রিক্যাল কন্ডাকশনের মধ্যে কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট, এখানে কি থাকে, এসএ নোড থাকে, এসএ নোড থেকে দেন এবি নোড, এবি, তারপর কি থাকে এখানে কি থাকে, bundle of his, then Purkinje fiber। ইলেকট্রিক্যাল কন্ডাকশন হার্টের যে মিডল লেয়ার মায়োকার্ডিয়াম লেয়ার থেকে ইলেকট্রিক্যাল কন্ডাকশন স্টার্ট হয়, এসএ নোড থেকে ফার্স্ট এটা স্টার্ট হয়, এসএ নোড থেকে তারপরে এবি নোডে ট্রান্সফার করে, এবি নোড থেকে বান্ডেল অফ হিস, দেন পারকিনজি ফাইবার। এটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকে। বাট যখনই কোনো ইলেকট্রিক্যাল কন্ডাকশনের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় বা কোনো সাডেন যদি কন্ডাকশন ফেলিউর হয়, হ্যাঁ, তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ঠিক আছে? আর হার্ট অ্যাটাক মিন্স সার্কুলেশন ফেলিউর। সার্কুলেশন যে এওয়াটা থাকে, এওয়াটার মধ্যে যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, ক্যালসিয়াম ডিপোজিট হয়, তখন কি হয়, ব্লাড সার্কুলেশন, যতটুকু সার্কুলেশন দেওয়া হতো তার থেকে সার্কুলেশন কম হয়। আর যখন সার্কুলেশন ফেলিউর হয়, নেক্সট যে টিস্যু থাকে বা সেল থাকে, সেল ডেথ হওয়ার চান্স থাকে। তো একটা হার্ট অ্যাটাক আর একটা কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে? তো এই যে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হওয়ার কিছু রিজন থাকে। একটা থাকে 5H 5T, হ্যাঁ, তো 5H আর 5T রিজন, 5H of heart attack and 5T of cardiac arrest। 5H hypo
hypovolemia. Then hypoxia. Hypoxia means hypoxia ki lack of oxygen means oxygen, lack of oxygen in tissue. Hypoxia. Then hypokalemia. Hydrogen ion metabolic acidosis. Then hypothermia. Type T. Type T. Component of cardiac tension pneumothorax. Tension pneumothorax. Then toxin, trauma, thrombin. Total ঠিক আছে হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট 5T 5H হাইপোভোলেমিয়া বডি থেকে যখন ফ্লুইড লস হয় এক্সেসিভ ব্লাড লস হয় তখন হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে হাইপোক্সিয়া যদি বডিতে অক্সিজেন পার্সেন্টেজ কম থাকে হাইপোক্যালেমিয়া যদি পটাশিয়াম লেভেল কম থাকে হাইড্রোজেন আয়ন মেটাবলিক অ্যাসিডোসিস দেন হাইপোথার্মিয়া acidosis or alkalosis. Acidosis ki normal pH 7.35 to 7.45 যদি এক্সেস হয় তো এটা কি বলে অ্যালকালোসিস আর যদি লেস হয় 7 তখন এটা কি বলে অ্যাসিডোসিস হ্যাঁ তো হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট যদি বাইকার্বনেট বডিতে ফল করে তখন এটাকে কি হয় যদি অ্যাসিডোসিস হয় তখন বাইকার্বনেট বডিতে ফল করে আর যদি এক্সেস হয় তখন বাইকার্বনেট আবার বাড়ে ঠিক আছে তো আলটিমেটলি হাইপোথার্মিয়া যদি টেম্পারেচার ডাউন হয় দেন ট্যাম্পোনেট অফ কার্ডিয়াক যদি হার্টের মধ্যে ফ্লুইডের পার্সেন্টেজ বাড়ে টেনশন নিউমোথোরাক্স লাংসের মধ্যে যদি ফ্লুইড পার্সেন্টেজ বাড়ে দেন টক্সিন ট্রমা থ্রম্বিন ঠিক আছে তো এই রিজনগুলো থাকে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হওয়ার পিছনে 5T আর 5H রেসপন্সিবল থাকে ঠিক আছে and sign and symptoms কি sign and symptoms থাকে একটা থাকে early আর একটা থাকে late sign and symptoms early sign late sign কি থাকে early sign unresponsive then absence of carotid pulse for adult then respiration disturbance in respiration early sign or late sign cyanosis then pupil pulseless VT ventricular tachycardia ventricular fibrillation
ঠিক আছে। তো এতটুকু ক্লিয়ার, একটা কার্ডিয়াক অ্যারেস্ট আর একটা হার্ট অ্যাটাক, ঠিক আছে। তো সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে। তো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এটা কি ইন্টারভেনশন প্রসিডিউর। সিপিআর আমরা কখন দিই, কিছু রিজন থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাকের মধ্যে আমার কি কি সাইন থাকে, কখন আমরা দরকার যে ইমিডিয়েট সিপিআর স্টার্ট করা দরকার, ঠিক আছে। তো এই রিজনগুলো যখন আর্লি সাইন বলে তো লেট সাইন, আর্লি সাইনে ফার্স্ট আমরা চেক করি যে পেশেন্টের রেসপন্স আছে কিনা, বা পেশেন্টের ক্যারোটিড পালস প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। তখন আমরা ইমিডিয়েট সিপিআর স্টার্ট করি, ঠিক আছে। তো এই সাইনগুলো যখন আমরা ফার্স্ট অবজার্ভ করি, ফার্স্ট সাইন যখন আমরা দেখি পেশেন্টের, তখন আমরা ইমিডিয়েট ইন্টারভেনশনের দিকে মুভ করি, ঠিক আছে। ইন্টারভেনশন সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। तो cardiac arrest is an abrupt means sudden cessation of spontaneous circulation, respiration and ventilation. তিনটা ইম্পর্টেন্ট, এটা সার্কুলেশন বডিতে, ব্লাড সার্কুলেশন, দেন রেসপিরেশন আর ভেন্টিলেশন। যদি এই তিনটা প্রসেসে, তিনটা সিস্টেমে যখন সাডেন অ্যাবরাপ্ট হয়, সাডেন যখন ব্রেকডাউন হয়, তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ঠিক আছে। তো কার্ডিয়াক অ্যারেস্ট তো যেটা কোশ্চেন ছিল, এটা ক্যাপ নাকি এবিসি, কোনটা কারেক্ট? Which one is the correct as per American Heart Association guideline? কোনটা কারেক্ট? আমি আবারও এখানে কোশ্চেন মার্ক রাখলাম, আমি এখানে আনসারটা একেবারে লাস্টে, ঠিক আছে। তো এখানে কিছু গাইডলাইন আছে, আমার যখনই কোনো পেশেন্ট মানে কোনো ভিকটিম যখন আনরেসপন্সিভ দেখে, তার সিস্টেমেটিক্যালি আমার কি করা দরকার, ঠিক আছে। তো অ্যাজ পার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গাইডলাইন, যদি কোনো ভিকটিম দেখি, তখন আমার ফার্স্ট রেসপন্স কি, ফার্স্ট রোড সাইড সিন, সিন সেফটি ফার্স্ট প্রায়োরিটি। এমন না যে যদি কোনো দেখলাম যে আমি বাইরে যাওয়ার সময় রাস্তার মধ্যে কোনো বা অ্যাক্সিডেন্টে কোনো পেশেন্ট, আমি রাস্তার মধ্যে গিয়ে সিপিআর স্টার্ট করি না, এটা তো পসিবল না। সিন সেফটি ফার্স্ট না, তো যখন জঙ্গলের মধ্যে যদি কোনো ভিকটিম দেখি, তো জঙ্গলের মধ্যে গিয়ে আমি সিপিআর স্টার্ট করবো না। তো জঙ্গলে আমার ফার্স্ট কি সিন সেফটি, নেক্সট দেন না, check response, tap shoulder if unresponsive, then next call for help. নাম্বারটা কত? 9। নেক্সট আমি এখানে ওইটা ইয়ার রাখলাম না। দেন লাস্ট ফাইনাল স্টেপ defibrillator. ঠিক আছে।
এই টোটাল 5টা স্টেপ। আমার সিপিআর স্টার্ট করতে এমন না যে আমি কোনো ব্যক্তিদের সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম সিপিআর, না এরকম না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন্স ফার্স্ট সিন সেফটি, দেন চেক ফর রেসপন্সিবিলিটি and responsibility, then call for help, then start CPR process and last one is defibrillator. ঠিক আছে, ক্লিয়ার? এখন সিপিআর এর স্টেপস গুলো ক্লিয়ার? টোটাল 5টা স্টেপ। এটা কি প্রসেস? সার্কুলেশন or compression. আমার ফার্স্ট কি করতে হবে এই স্টেপে? চেক পালস, ক্যারোটিড পালস, carotid pulse for adult, not more than 10 seconds, 5 to 10 seconds, maximum 5 to 10 seconds. আচ্ছা আচ্ছা, এটা তো adult, then child means 1 to 8 years, 1 to 8 years, then infant less than 1 year, then newborn. Child কোন জায়গায়? femoral artery. Adult carotid pulse, femoral carotid pulse. Infant brachial, newborn, fourth intercostal space, fourth ICS intercostal space. ঠিক আছে, ফার্স্ট আমার কম্প্রেশন স্টার্ট করতে গেলে তো আমার আগে রেসপন্স পেশেন্টের কোন মানে পালস অ্যাবসেন্ট এর প্রেজেন্ট আমার চেক করা দরকার। ঠিক আছে, যখন পালস অ্যাবসেন্ট তখন আমরা নেক্সট স্টেপ মানে সিপিআর স্টেপগুলো শুরু হয়। তো ফার্স্ট আমার পেশেন্টের রেসপন্স চেক করা দরকার। ঠিক আছে, যে পেশেন্ট যে ক্যারোটিড পালস, হ্যাঁ অ্যাডাল্টের ক্ষেত্রে ক্যারোটিড পালস চেক করে নট মোর দেন 10 সেকেন্ড, 5 to 10 সেকেন্ড। যদি ক্যারোটিড পালস অ্যাবসেন্ট থাকে বা উইক পালস থাকে তখন ইমিডিয়েটলি আমার ইন্টারভেনশন। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা যখনই সার্কুলেশন বা কম্প্রেশন স্টার্ট করি কিছু বেসিক রুলস ফলো করা দরকার। কি কি রুলস এখানে মেনটেন করা দরকার? ফার্স্ট ওয়ান ইজ patient should be in heart surface. এমন আছে ম্যাট্রেসের মধ্যে নিয়ে সিপিআর দেয়, তাহলে মানে যে কম্প্রেশনটা যে ল্যাবটা থাকে ওটা ঠিকভাবে হয় না। নেক্সট হ্যান্ড arm should be straight. এখানে একদম স্ট্রেট আছে, স্ট্রেট ব্যাক সাইড পুরো স্ট্রেট। ঠিক আছে, আচ্ছা আর কি কি বেসিক প্রিন্সিপাল আমার ফলো করা দরকার? লোকেশন ইম্পর্টেন্ট, লোকেশন অ্যাডাল্ট চাইল্ড। আচ্ছা অ্যাডাল্টের ক্ষেত্রে কোন জায়গায় লোকেশন? বিটুইন, এক্সামের কোশ্চেন এগুলো, বিটুইন নিপলস, between nipple line. Child
লোয়ার হাফ অফ স্টার্নাম or below nipple line ঠিক আছে স্টার্নাম কোনটা এটা স্টার্নাম 1 2 3 তো এখানে কি থাকে নিপল লাইন থাকে ঠিক আছে অ্যাডাল্টের ক্ষেত্রে বিটুইন নিপল লাইন হ্যাঁ আর চিলড্রেনের ক্ষেত্রে ওয়ান লোয়ার হাফ অফ দ্য স্টার্নাম ঠিক আছে ঠিক এই জায়গার মধ্যে কম্প্রেশন করা হয় ঠিক আছে আর এই জায়গার মধ্যে অ্যাডাল্ট চাইল্ড চিলড্রেন ক্লিয়ার depth same adult child adult এর ক্ষেত্রে কতটুকু মানে আমরা যে কম্প্রেশন করি ঠিক আছে মানে কম্প্রেশনটা কতটুকু ডেপথ এ যায় adult 2 inch or 5 centimeter children 1 to 1.5 inch 1 to 1.5 inch so compression ratio টা কত 30 না সেটা না মানে 100 compression কত 100 to 120 compression per minute ঠিক আছে ক্লিয়ার এক্সামের কোশ্চেন এখান থেকে অনেকগুলো এক্সামের কোশ্চেন তো আমি যখন ফার্স্ট যখন কম্প্রেশন স্টার্ট করি তো কম্প্রেশন স্টার্ট করতে গেলে আমি কিছু বেসিক প্রিন্সিপাল বেসিক জেনারেল গাইডলাইন ফলো করা দরকার ফার্স্ট পেশেন্ট যেখানে থাকে পেশেন্টের সারফেস যাতে হার্ড সারফেস থাকে আর যে রেস্কিউয়ার তার আর্ম যাতে স্ট্রেট আর্ম থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যাক সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর্ম 90 ডিগ্রি আর একটা ইম্পর্টেন্ট একটা ডোমিনেন্ট হ্যান্ড এন্ড একটা নন ডোমিনেন্ট হ্যান্ড dominant hand should be down and non-dominant hand should be up ঠিক আছে তো ডোমিনেন্ট হ্যান্ড রাইট সাইড আমাদের রাইট সাইডে ডোমিনেন্ট হ্যান্ড কিভাবে হয় ঠিক এভাবে হয় ঠিক আছে এভাবে ডোমিনেন্ট হ্যান্ড নিচে থাকে আর নন ডোমিনেন্ট উপরে থাকে এভাবে করে তারপরে ফিঙ্গার লক করা থাকে তারপরে ঠিক এই জায়গা দিয়ে প্রেস করা হয় কম্প্রেস করা হয় ঠিক আছে এমন ভাবে কম্প্রেস করা হয় হাত যাতে বেন্ড না হয় স্ট্রেট থাকে হাত ঠিক আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে পিকচারের মধ্যে এটা দেওয়া আছে হাত একদম পুরো স্ট্রেট থাকে আর পুরো প্রেসারটা এই জায়গার মধ্যে হয় ঠিক আছে চেস্টের মধ্যে ঠিক আছে মানে অনেক সময় দেখা যায় কি এয়ারপোর্ট রেল স্টেশন মানে অনেকে সিপিআর দিতে বাট এগুলো কি অ্যাকুরেট সিপিআর মানে চেয়ারের মধ্যে বসে সিপিআর দেয় হ্যাঁ মানে সিপিআর কিছু বেসিক গাইডলাইনের উপর ডিপেন্ড করে আমরা যেখানে সিপিআর দিলে একটা সিপিআর হয় ঠিক আছে আচ্ছা তো এটা কম্প্রেশন দেন নেক্সট এয়ারওয়ে ঠিক আছে তো এয়ারওয়ের মধ্যে আমরা দুটো টেকনিক ইউজ করি একটা কি হেড টিল চেন লিফট হেড টিল চেন লিফট মেথড আর একটা কি jaw thrust maneuver ঠিক আছে তো হেড টিল আর চেন লিফট মেথড আর একটা jaw thrust maneuver ঠিক আছে বেস্ট কোনটা হেড টিল চেন লিফট বেস্ট but except
except unknown case or ঠিক আছে আর এটা Jorda's maneuver best for cervical injury or road traffic accident or unknown case হ্যাঁ best road traffic accident unknown case or cervical injury ঠিক আছে তাহলে এখানে আমরা দুটো টেকনিক ফলো করি আর এখানে এটার মধ্যে কি জর্টাস মেনের মধ্যে আমরা সি এন্ড ই টেকনিক টেকনিকের মধ্যে আমরা কি ইউজ করি যখন আমরা ফেস মাস্ক ইউজ করি তখন হাতের যে পজিশনটা এটা একটা থাকে সি শেপ আর একটা থাকে ই শেপ ঠিক আছে ঠিক কিভাবে এটা একটা ই আর এটা সি শেপ ঠিক আছে তো মুখের মধ্যে আমরা যখন ফেস মাস্কটা ফিক্স করি তখন একটা সি আর সি দিয়ে মাস্কটা ফিক্স করি আর ই দিয়ে যে চিনটাকে আপ করি ঠিক আছে মানে এখানে তো আপ করা যায় না জর্টাস মেনুর আপ করা যায় না আর জর্টাস মেনুর মধ্যে আমরা সি আর ই টেকনিক ইউজ করি ঠিক আছে জাস্ট স্ট্রেট করে এয়ারওয়েটা জাস্ট স্ট্রেট করে আর হেড টিল চিন লিফটের মধ্যে পুরো চিন আপ করে আর এখানের মধ্যে জর্টাস মেনুর মধ্যে জাস্ট এয়ারওয়ে স্ট্রেট করে ঠিক আছে এটা দিয়ে নিচে চিন সাপোর্ট দিয়ে এয়ারওয়েটা স্ট্রেট করা হয় ঠিক আছে চিন সি আর ই এটা ই আর এদিকে সি থাকে হ্যাঁ ঠিক আছে তো এটা এয়ারওয়ের মধ্যে আচ্ছা এয়ারওয়ে আমরা কিভাবে ইউজ করি মানে আমরা কিভাবে এয়ারওয়ে এমবোব্যাগ আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিথিং ইউনিট ঠিক আছে এমবোব্যাগ ইউজ করে আমরা এমবোব্যাগ ইউজ করে পেশেন্টের মুখে মাস্ক ফিক্স করে তারপরে এয়ারওয়ে কন্টিনিউ করে ঠিক আছে লাস্ট কি থাকে ব্রিথিং breathing আমরা দিতে পারছি না মাউথ টু মাউথ ব্রেথ আর পকেট মাস্ক তো ব্রিথিং এর ক্ষেত্রে আমরা তিনটা জিনিস ফলো করতে লাগে একটা লুক লিসেন আর একটা ফিল লুক কি যখন আমরা ব্রেথ দিই ঠিক আছে ব্রেথের রেশিওটা কত হয় অ্যাডাল্ট চাইল্ড every 4 to 6 seconds one breath every 2 to 3 seconds one breath 1 minute কত ব্রেথ হয় 12 to 20 ব্রেথ আর এখানে 10 to 12 ব্রেথ ঠিক আছে যখন আমরা ব্রেথ দিই every 4 to 6 সেকেন্ডে one breath তো এই যে 4 to 6 সেকেন্ডের ডিউরেশনটা তখন আমরা কি দেখি লুক লিসেন আর ফিল আমরা দেখলাম যখনই আমরা ব্রেথ দিলাম তখন যে চেস্ট থাকে ঠিক আছে এটা এক্সপ্যান্ড হয় কিনা ঠিক আছে কারণ যেটা আমরা ব্রেথ দিই এটা এক্সপ্যান্ড হয় কিনা দেন লিসেন আমরা শুনলাম যে ব্রেথটা আর এটা ফিল করলাম যে বডির কোনো চেঞ্জ হয় কিনা ঠিক আছে ব্রেথ দেওয়ার পর কোনো চেঞ্জ হয় কিনা তো ব্রেথের টাইমিংটা কত 4 to 6 সেকেন্ড every 4 to 6 সেকেন্ড one breath then 10 to 12 breath per minute 2 to 3 সেকেন্ড one breath 12 to 20 breath per minute ঠিক আছে এখানে আমরা চাইল্ডের ক্ষেত্রে নিউবর্ন রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা দুটো টেকনিক ইউজ করি একটা টু থাম আর টু ফিঙ্গার টেকনিক টু থাম টু ফিঙ্গার টেকনিক তো টু থাম টু ফিঙ্গার কোনটা টু থাম এটা টু থাম টেকনিক টু ফিঙ্গার আর এটা টু থাম
এটা বেস্ট এফেক্টিভ টেকনিক, এফেক্টিভ টেকনিক, ঠিক আছে। টু থাম টু ফিঙ্গার টু থাম টেকনিক। ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম, সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রিথিং। সার্কুলেশনে আমরা টোটাল 100 টু 120 কম্প্রেশন পার মিনিট। এয়ারওয়ের মধ্যে দেখলাম আমরা এয়ারওয়ে হেড টিল চিল লিপ জ টাচ ম্যানুয়াল ব্রিথিং এর মধ্যে মাউথ টু মাউথ ব্রিথিং, পকেট মাস্ক, ঠিক আছে। তো এখানে তিনটা স্টেপ, মানে সিপিআর এর মধ্যে সিএবি না এবিসি এটা এখনো ক্লিয়ার না, বাট যেটাই হয় আমরা এই টেকনিক এই সিস্টেমে আমরা সিপিআরটা দিই, ঠিক আছে। তো নিউবর্ন রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা টু থাম টু ফিঙ্গার টেকনিক ইউজ করি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? তো সিপিআর এর মধ্যে সিপিআর যে টোটাল টাইম 2 মিনিট ইকুয়াল টু 5 সাইকেল, ঠিক আছে। তো এটা আমরা একটা সাইকেল কাউন্ট করি 2 মিনিটে, মানে 5টা সাইকেল নিয়ে আমরা একটা কাউন্ট করি। তো এখানে যে রেস্কিউয়ার থাকে every 5 cycle rescuer should change position. তো সিপিআর এর মধ্যে যে রেস্কিউয়ার থাকে, যদি সিঙ্গেল রেস্কিউয়ার থাকে আর যদি ডাবল রেস্কিউয়ার থাকে, যদি ডাবল রেস্কিউয়ার থাকে তো সেক্ষেত্রে পজিশন চেঞ্জ করতে লাগবে, ঠিক আছে। আর যদি সিঙ্গেল রেস্কিউয়ার থাকে তো এটা কন্টিনিউ থাকবে। তো এখানে যে রেশিও কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও, কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও এক্সামে অনেকবারই জিজ্ঞেস করে। তো কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও রেশিওটা আমরা দেখব কি কি আছে কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিওতে। কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিওতে এখানে এজ গ্রুপ ওয়াইজ আমরা দেখব এজ গ্রুপ ওয়াইজ। তো প্রথমে অ্যাডাল্ট means above 8 years, adult for a child means 1 to 8 years, infant means below 1 year, less than 1 year, newborn up to 28 days, এটা আমরা জানি। তো এখানে আমরা দেখব কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিও। One rescuer, two rescuer। तो one rescuer adult के compression ventilation ratio कत 30:2। যদি double rescuer হয় কেন সেম 30 compression to ventilation। চিলড্রেন এর ক্ষেত্রে 30:2, যদি এখানে সিঙ্গেল rescuer হয় যদি একজনে থাকে, আর যদি এখানে ডাবল রেস্কিউয়ার থাকে তো 15:2। ইনফ্যান্টের ক্ষেত্রেও সেম, চিলড্রেনের যেটা ইনফ্যান্টও সেম 30:2 15:2।
ঠিক আছে। আর এখানে যে নিউবর্ন আছে, নিউবর্নের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। নিউবর্নের ক্ষেত্রে 30 কম্প্রেশন 3:1 3:1, তো এখানে 3:1, ঠিক আছে। সিঙ্গেল ডাবল সেম, 3 কম্প্রেশন 1 ভেন্টিলেশন, ঠিক আছে। এটা জিজ্ঞেস করে, এক্সামে জিজ্ঞেস করে। আর এখান থেকে জিজ্ঞেস করে অ্যাডাল্ট ইনফ্যান্ট চাইল্ড, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে অনেকবারই কোশ্চেন জিজ্ঞেস করে যে এখানে কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিওটা কি কি আছে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে, যাতে ভুল না হয়। নেক্সট আমরা দেখবো এই পার্টটা কমপ্লিট। ডিফিব্রিলেটর, কারণ ডিফিব্রিলেটর আমরা তখনই ইউজ করি যখন ইসিজি গ্রাফের মধ্যে পালসেস ভিটিভিএ থাকে, তখনই আমরা দেখি ডিফিব্রিলেটর। তো ডিফিব্রিলেটরের মধ্যে দুইটা ডিফিব্রিলেটর আমরা ইউজ করি, একটা এইডি আর মানে যেটা অটোমেটেড, আর একটা থাকে ম্যানুয়াল ডিফিব্রিলেটর। তো ডিফিব্রিলেটরের মধ্যে কি কি আছে? ডিফিব্রিলেটরের মধ্যে একটা আছে এইডি আর একটা আছে ম্যানুয়াল। এইডি আর ম্যানুয়াল। যেটা এইডি, অনেক সময় দেখা যায় আমরা যদি বিভিন্ন এয়ারপোর্টে দেখি, এয়ারপোর্টে যেমন ব্যাঙ্গালোর এয়ারপোর্টও দেখা যায়, কলকাতা এয়ারপোর্টও দেখা যায়, এয়ারপোর্টে কি থাকে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর ওয়ালের সঙ্গে ফিক্স করা থাকে। তো এটা কি থাকে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এখানে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটরের মধ্যে কোনো স্কিলফুল পারসনের দরকার হয় না, কারণ এটা অটোমেটিক্যালি কাজ করে। জাস্ট যে লিডগুলো থাকে, লিডগুলো প্লেস করার পরে এটা অটোমেটিক্যালি এটা ফাংশন স্টার্ট হয়। তো নো স্কিলফুল পারসন। required. Manual defibrillator need skillful person. তো অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটরে আমরা যে লিডগুলো প্লেস করব তার প্লেসমেন্টটা কোন জায়গায়, কিভাবে আমরা প্লেসমেন্ট করব এটা এখানের মধ্যে। তো প্লেসমেন্ট আমি একবার দেখাই যে প্লেসমেন্টটা আমরা কিভাবে করতে পারি। তো এগুলা রিবকেস, স্টার্নাম, ক্লেভিকেল বোন। তো এখানে যে লিডগুলো আমরা প্লেস করব, এখানে একটা থাকে রাইট সাইড প্লেস, রাইট সাইডে থাকে একটা, আর একটা থাকে লেফট সাইডে। তো যেটা রাইট সাইডের রাইট রাইট below the right clavicle, below the right clavicle, mid clavicular line. মিড ক্লেভিকুলার লাইন, ঠিক আছে। যে ক্লেভিকুলার থাকে এটা ঠিক মিড পয়েন্টে আমরা এটা প্লেস করব, ঠিক আছে, জাস্ট বিলো দা রাইট ক্লেভিকল। আর লেফট সাইড থেকে আমরা কি প্লেস করব, 4th or 5th ICS,
ICS কোন জায়গায়? এটাও সেম মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন or mid axillary। ঠিক আছে, তো এটা লেফট সাইড এখানে ফোর্থ, এটা 1 2 3 4 ফোর্থ আইসিএস ফোর্থ আর ফিফথ, যেখানে আমরা যে কোনো জায়গায় আমরা প্লেস করতে পারি। আর এটা রাইট সাইডে ঠিক ক্ল্যাভিকুলার বোনের নিচে। ঠিক আছে, তো এভাবে আমরা প্লেস করব। তো এখানে যখন আমরা ডিফাইব্রিলেটর স্টার্ট করব তখন কি করতে লাগবে? আই ক্লিয়ার, ইউ ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে, কারণ যদি একটা কারেন্ট শক আমরা ইউজ করব যখন হয় pulseless VT ventricular tachycardia, ventricular fibrillation। ডিফিব্রিলেটর কি? এটা ইলেকট্রিক শক। তো ইলেকট্রিক শক আমরা যখন এটা একবারে লাস্ট স্টেজে যখন কোনো ইসিজি গ্রাফের মধ্যে কোনো পালস থাকে না, মানে পালসলেস ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন দেখা যায় যে ভেন্ট্রিকুলার পার্টটা থাকে হার্টের যে লোয়ার পার্টটা থাকে, একটা থাকে অ্যাট্রিয়াম, লোয়ার পার্ট যে ভেন্ট্রিকুলার পার্টটা যখন এক্সেসিভ পাম্প করে, যখন তার রেঞ্জ অ্যাবাভ 200 to 250 থাকে, তখন লাস্ট অপশন কি? ফার্স্ট তো আমরা সিপিআর আমরা প্রতিটা সাইকেল কমপ্লিট করলাম, কম্প্রেশন, ভেন্টিলেশন, এয়ারওয়ে সবগুলো কমপ্লিট করার পরে লাস্টে আমরা যদি আর কোনো অপশন না থাকে তখন আমরা ডিফিব্রিলেটর ইউজ করব। একটা থাকে ম্যানুয়াল আর একটা থাকে অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর। ম্যানুয়ালটা ইউজ করতে গেলে এটা স্কিলফুল পারসন জানা থাকা দরকার যে এটা আমরা কোন জায়গায় প্লেস করব, কোন পজিশনে। আর যেটা ম্যানুয়াল এখানের মধ্যে কোনো কিছু জানা থাকা দরকার নেই, জাস্ট যে লিডগুলো আছে লিডগুলোর মধ্যে লেখা থাকে যে এটা কোন জায়গায় প্লেস করতে হবে। তো কোনো পেশেন্ট যদি এরকম থাকে জাস্ট যে কোনো লোক লিডটা প্লেস করলে হবে, এটা অটোমেটিক্যালি কাজ করে। ঠিক আছে, তো এমন না যে আমি প্লেস করার পর পেশেন্টকে ধরে রাখলাম না, এরকম না, পেশেন্ট থেকে দূরে থাকতে হবে, কারণ এটা একটা কারেন্ট শক। তো আই ক্লিয়ার, ইউ ক্লিয়ার, অল ক্লিয়ার, তো এটা অটোমেটিক্যালি কাজ করে। ঠিক আছে, তো এটাই মোটামুটি এখানে। আর এখানে যেটা আমি একবার প্রথমে বলেছিলাম যে সিপিআর এর মধ্যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে গাইডলাইন, এই গাইডলাইন অনুসারে সিপিআর এর মধ্যে আমরা কোনটা ইউজ করব, সিএবি না এবিসি? এখানে আমরা ইউজ করব ক্যাট, মানে হসপিটাল, আইসিইউ, আইসিইউ, নোন প্লেস। আর এটা আননোন প্লেস, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আউটসাইড অফ দ্য হসপিটাল। ওইসব জায়গাতে আমরা সবসময় এবিসি ইউজ করবো, কারণ এখানে কি সার্ভাইকাল ইনজুরি হওয়ার চান্স থাকে, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আননোন কেস, তো আননোন কেসে সবসময় আমরা এবিসি ইউজ করবো। এয়ারওয়ে ফার্স্ট প্রায়োরিটি, এয়ারওয়ে ব্রিথিং, লাস্টে সার্কুলেশন। আর যখন নোন কেস আমাদের অলরেডি জানা থাকে তখন আমরা ক্যাট ইউজ করবো। ঠিক আছে, তো দুটোটাই কারেক্ট এখানে, বাট আমরা সবচেয়ে এক্সাম্পল দিয়ে আসে সবসময় এটাই হবে। ঠিক আছে, সিএবি। ঠিক আছে, আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে লাগবে। প্রথমে যে লোকেশন, যে সিপিআর এর যে আমার কোন লোকেশনে বা কতটুকু ডেপথ, এটা একটু চেঞ্জ করলাম। লোকেশন, কম্প্রেশন, লোকেশন এন্ড ডেপথ। এখানে লিখি
লোকেশন ডেপথ, কোন লোকেশনে আর কোন ডেপথে কতটুকু ডেপথে রাখা উচিত। তো সেম অ্যাডাল্ট চাইল্ড ইনফ্যান্ট আর নিউবর্ন। আচ্ছা, তো এখানে দেখো অ্যাডাল্টের ক্ষেত্রে লোকেশনটা কোন জায়গায়, লোয়ার হাফ অফ স্টার্নাম, লোয়ার হাফ অফ স্টার্নাম। আর এটা কোন জায়গায়, বিটুইন নিপল, ঠিক আছে। এখানেও সেম, ঠিক আছে। ইনফ্যান্টের ক্ষেত্রে কি হয়, ইনফ্যান্টের ক্ষেত্রে লোয়ার হাফ অফ স্টার্নাম, লোয়ার হাফ অফ স্টার্নাম, আর এখানে জাস্ট বিলো নিপল, জাস্ট বিলো নিপল লাইন। নিউবর্নের ক্ষেত্রে কি হয়, নিউবর্নের ক্ষেত্রে লোয়ার one third of sternum, আর এখানে সেম জাস্ট বিলো নিপল লাইন। জাস্ট বিলো নিপল লাইন, ঠিক আছে। তো এতটুকুই চেঞ্জ। অ্যাডাল্টের ক্ষেত্রে লোয়ার হাফ অফ স্টার্নাম বিটুইন নিপল লাইন, চিলড্রেন আর অ্যাডাল্টের ক্ষেত্রে সেম। ইনফ্যান্ট আর নিউবর্নের ক্ষেত্রে সেম, জাস্ট একটার মধ্যে ওয়ান মানে হাফ লোয়ার হাফ, আর একটার মধ্যে ওয়ান থার্ড, ঠিক আছে, ওয়ান থার্ড নিউবর্নের ক্ষেত্রে। আচ্ছা, এখন ডেপথটা কতটুকু হওয়া দরকার, ডেপথ এখানে 2 ইঞ্চ মিন্স 5 সেমি, এখানেও সেম 2 ইঞ্চ 5 সেমি, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চ মানে 4 সেমি, এখানে 0.6 to 0.8 ইঞ্চ মানে 1.5 to 2 সেমি, ঠিক আছে। তো এখানে এটা একটু আপডেট করে নিও, লোকেশন আর ডেট, ঠিক আছে, এটা একটু আপডেট করে। তো ওভারঅল সিপিআর রিলেটেড যা যা আছে পুরো ভিডিও পুরো ক্লাসের মধ্যে কমপ্লিট, যা যা এক্সামে কোশ্চেন আসার এখান থেকে আসবে, ভালো করে ক্লাসটা দেখে নিও। ডিটেইলসে সবগুলা ইনফরমেশন, সবগুলা সিপিআর রিলেটেড যা যা আছে সবকিছু একটা ক্লাসের মধ্যে কমপ্লিট। আশা করি তোমাদের জন্য এটা বেনিফিট হবে। তো থ্যাংক ইউ।